আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজ ইনফোটেনমেন্টে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহাদিয়া মিতু। নির্বাচনী প্রচারণায় নেমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিতর্কিত ও উস্কানিমূলক মন্তব্য করতে শুরু করেছেন। ভোটারদের পক্ষে টানতে বিপক্ষের কথাবার্তাকে তিনি বিকৃত ও ভুলভাবে ব্যবহার করছেন। সম্প্রতি রাজস্থানের এক সভায় পূর্বসূরি মনমোহন সিংয়ের বক্তব্যকে তিনি বিকৃতভাবে তুলে ধরেন। বিশ্লেষকরা বলছেন, 10 বছর ক্ষমতায় থাকার কারণে ভোটারদের মন জেতার সব অস্ত্র ক্ষমতাসীন বিজেপির শেষ হয়ে গেছে। এখন মরিয়া হয়ে তারা অপপ্রচারে নেমেছে। কট্টর হিন্দু জাতীয়তাবাদী যে গোষ্ঠীকে বিজেপি তাদের মূল ভোটার ব্যাংক মনে করে, তারা যাতে অন্তত চলে না যায় সেজন্য তাদের তুষ্ট করার কোনো উপায় আর বাকি রাখছেন না মোদি। এখন প্রকাশ্যেই মুসলিম বিরোধী অপপ্রচার শুরু করেছেন তিনি। নির্বাচনে জেতার জন্য মোদির এই বেপরোয়া আচরণই তাকে আরও বিপজ্জনক করে তুলেছে। বিস্তারিত থাকছে হায়দার সাইফের প্রতিবেদনে। 2014 সালে প্রথমবার যখন প্রধানমন্ত্রী পদের জন্য লড়তে নেমেছিলেন নরেন্দ্র মোদি, তখন তার প্রধান লক্ষ্য ছিল একটাই, ভোটারদের বোঝানো তিনি এখন বদলে গেছেন। 2002 সালে গুজরাটের যে মুখ্যমন্ত্রীর অধীনে সাম্প্রদায়িক দাঙ্গায় কয়েক হাজার মানুষকে হত্যা করা হয়েছিল, তিনি আর সেই মোদি নন। সে সময় দেশ বিদেশের বহু প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল যে গুজরাটে মুসলিম গণহত্যার সাথে নরেন্দ্র মোদি সরাসরি জড়িত। মোদি নিজে অবশ্য সবসময় এই অভিযোগ অস্বীকার করে এসেছেন। 2014 সালে নির্বাচনের আগেও সেটাই করেছিলেন তিনি। ভোটারদের বলেছিলেন ভারতকে বদলে দেবেন তিনি, সবার জন্য অর্থনৈতিক উন্নয়ন নিয়ে আসবেন। কিন্তু গত এক দশকে তার প্রধানমন্ত্রীত্বের যে রেকর্ড, তার দাবির সাথে সম্পূর্ণ বিপরীত। এখন তার মুখোশ পুরোপুরি খসে গেছে। রাজস্থানের সাম্প্রতিক এক প্রচারণা সভায় মোদি অস্বাভাবিক উস্কানিমূলক বক্তৃতা করেছেন। বক্তৃতায় তিনি বলেছেন, তার পূর্বসূরি মনমোহন সিং নাকি দাবি করেছেন ভারতের যে জাতীয় সম্পদ তার প্রধান দাবিদার হল মুসলিমরা। তার এই মন্তব্য সম্পূর্ণ অতিরঞ্জিত ও বিকৃত। এখানে মোদি মনমোহন সিংয়ের 2006 সালের একটা বক্তৃতার দিকে ইঙ্গিত করেছেন। ভারতের উন্নয়নে অগ্রাধিকার কি হওয়া উচিত সেই বিষয়ে ওই বক্তৃতা করেছিলেন তিনি। মনমোহন সিং বলেছিলেন, দেশের প্রান্তিক জনগোষ্ঠী, বিশেষ করে নারী, শিশু, দলিত এবং বিশেষভাবে মুসলিম সহ সংখ্যালঘুরা যাতে উন্নয়নের ফল সমানভাবে ভোগ করতে পারে সেই ব্যবস্থা নিতে হবে। মুসলিমদের কথা বিশেষভাবে উল্লেখ করার কারণে তার সমালোচকরা একটা অজুহাত পেয়ে গেছে। তারা দাবি করছে মুসলিমদেরকে অতিরিক্ত সুবিধা দেওয়ার ইঙ্গিত করেছেন মনমোহন সিং। মনমোহন সিং বলেছিলেন, সম্পদে তাদের দাবিকে অগ্রাধিকার দিতে হবে। স্বাভাবিকভাবেই তার বিরোধী পক্ষ এই বক্তৃতা নিয়ে তুমুল শোরগোল শুরু করেছিল। পরে প্রধানমন্ত্রীর দফতর থেকে ব্যাখ্যা দিয়ে বলা হয়, মনমোহন সিং এখানে তাদের বলতে প্রান্তিক জনগোষ্ঠীর সবার কথা বলেছেন, কিন্তু বিরোধী পক্ষ তাদের অপপ্রচারে অস্ত্র পেয়ে যায়। এই বক্তব্যকে ইচ্ছেমতো বিকৃত করে তারা অপপ্রচার চালিয়েছিল। মোদি এখন যা বলে বেড়াচ্ছেন তার প্রধান উদ্দেশ্য নির্বাচনে জেতা। এখানে ভোটারদেরকে তিনি কংগ্রেসের ব্যাপারে ভয় দেখানোর কৌশল নিয়েছেন। তিনি এমনভাবে কথা বলেছেন যাতে ভোটাররা মনে করে কংগ্রেস ক্ষমতায় গেলেই তাদের সম্পদের দিকে হাত বাড়াবে। মোদি আরও বলেছেন, ভারতের মা আর বোনদেরকে তিনি রক্ষা করবেন যাদের সম্পদ হুমকির মুখে পড়ে গেছে। মোদি বোঝাতে চাচ্ছেন যে কংগ্রেস এই নারীদের সম্পদ কেড়ে নিয়ে অনুপ্রবেশকারীদের মধ্যে বন্টন করে দেবে যাদের সন্তান অনেক বেশি। এখানে তিনি প্রচ্ছন্নভাবে মুসলিমদের দিকে ইঙ্গিত করেছেন। পরে অবশ্য সমালোচনার মুখে বিজেপির এক মুখপাত্র অবশ্য বলেছেন যে অনুপ্রবেশকারী বলতে বিদেশিদের বোঝানো হয়েছে, ভারতীয় মুসলিমদেরকে নয়। মোদির রাজনীতিতে কোনো রাগঢাক নেই। তাদের বার্তা ভারতীয়দের সবাই পরিষ্কার বুঝতে পেরেছে। হিন্দুদের ভয়কে পুঁজি করে সেটাকে আরো উস্কে দেয়া হচ্ছে। এটা খুবই বিপজ্জনক কৌশল। চরম বিভাজন তৈরি করবে এই নীতি। হাজার হাজার ভোটার অভিযোগ করেছেন যে মোদির বক্তৃতায় নির্বাচনের আচরণবিধি চরমভাবে লঙ্ঘিত হয়েছে। ভোটারদের অভিযোগের কারণে শেষ পর্যন্ত ভারতের নির্বাচন কমিশন, ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি, বিজেপির প্রেসিডেন্ট জেপি নাড্ডার কাছে এই অভিযোগের জবাব তলব করেছে।
মোদির লাগামহীন কথাবার্তা থেকে বোঝা যাচ্ছে 10 বছর ক্ষমতায় থেকে ক্ষমতাসীন বিজেপি তাদের সব কৌশলে মোটামুটি ব্যবহার করে ফেলেছে। এখন কার্যকর কৌশল আর কিছুই খুঁজে পাচ্ছে না তারা। তাই মরিয়া হয়ে তারা চেষ্টা করছে তাদের মূল ভোটার বিক্ষুব্ধ কট্টর হিন্দু সমাজ যাতে অন্তত তাদেরকে ছেড়ে না যায়। হিন্দু জাতীয়তাবাদীদের চাহিদার তালিকায় যেসব বিতর্কিত দাবি দাওয়া ছিল তার অনেক কিছুই পূরণ করেছেন মোদি সরকার। কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর সুপ্রিম কোর্টও সেই সিদ্ধান্তের পক্ষে রায় দিয়েছে। মুসলিমদের তাৎক্ষণিক তালাক দেওয়ার প্রক্রিয়াকে তার সরকার নিষিদ্ধ করেছে। বাবরি মসজিদ ভেঙে দেওয়ার পর সেখানে রাম মন্দির নির্মাণ করেছে মোদি সরকার। এর আগে সুপ্রিম কোর্ট ওই জায়গায় মালিকানার প্রশ্নে হিন্দুদের পক্ষে রায় দেয়। উচ্চগতি ট্রেন চালুর প্রতিশ্রুতি দিয়েছিলেন মোদি, তা বাস্তবায়নের কোনো লক্ষণ এখনো দেখা যাচ্ছে না। তবে গতানুগতিক লোকোমোটিভের চেয়ে খানিকটা দ্রুত চলে যেসব ট্রেন সেগুলো চালু করা হয়েছে। ঝলমলে মোটরওয়ে আর মহাসড়কে আধুনিক টোল ব্যবস্থা চালু করা হয়েছে। ধনী ব্যক্তিরা এই তথাকথিত অবকাঠামো উন্নয়নে খুব খুশি। তারা এখন মোদিকে সমর্থন দিয়ে যাচ্ছেন। অন্য আরেক বাস্তবতা আছে ভারতে। দেশটিতে তরুণদের মধ্যে বেকারত্বের হার এখন সর্বকালের মধ্যে সবচেয়ে বেশি। আন্তর্জাতিক শ্রম সংস্থার হিসেবে এই শ্রেণীর মধ্যে বেকারত্বের হার এখন 83%। অবশ্য ভারতের ব্যাপারে নেতিবাচক কোনো আন্তর্জাতিক প্রতিবেদনই দিল্লির সরকার কখনো মানতে রাজি হয় না। বেকারত্ব ছাড়াও দরিদ্র শ্রেণীর মধ্যে ক্ষুধার মাত্রা ধারাবাহিকভাবে বেড়েছে। প্রায় 800 মিলিয়নের মতো ভারতীয় সরকারের দেয়া রেশনের উপর নির্ভর করে বেঁচে থাকার লড়াই করে যাচ্ছেন। অন্যদিকে বিশ্বের সবচেয়ে ধনীদের নিয়ে ফোর্বস ম্যাগাজিন যে তালিকা করে সেখানেও ভারতীয়দের সংখ্যা বাড়ছে। অর্থাৎ ভারতের সামাজিক বৈষম্য চরমভাবে বাড়ছে। ওয়ার্ল্ড ইনইকুয়ালিটি ল্যাবের তথ্য মতে ভারতে এখন আয়ের যে বৈষম্য রয়েছে এমনকি ব্রিটিশ শাসন আমলেও ততটা ছিল না। ভারতের দক্ষিণাঞ্চলের রাজ্যগুলোতে ক্ষোভ পুঞ্জীভূত হচ্ছে, কারণ এই রাজ্যগুলোর সীমানা যদি নতুন করে টানা হয় তাহলে তারা ভবিষ্যতে পার্লামেন্টে প্রভাব হারাবে। কারণ উত্তরের জনবহুল রাজ্যগুলোর আসন সংখ্যার কারণে সুবিধাজনক জায়গায় চলে যাবে। দক্ষিণের রাজ্যগুলোর অভিযোগ, ট্যাক্স বন্টন ব্যবস্থাকেও বৈষম্যমূলক করে তোলা হয়েছে। কেন্দ্রীয় সরকার যাতে ন্যায্যতার সাথে বিষয়টা ব্যবস্থাপনা করে সেটার জন্য কেন্দ্রীয় সরকারের পায়ে এখন তেল মালিশ করতে হচ্ছে। সম্প্রতি সুপ্রিম কোর্ট ও অন্য আদালতগুলো মোদির সবচেয়ে সুপরিকল্পিত পদক্ষেপগুলোকে খানিকটা জটিল করে তুলেছে। মোদি সরকার যে অস্বচ্ছ নির্বাচনী বন্ড ব্যবস্থা বাস্তবায়ন করছে, আদালত সেটাকে অসাংবিধানিক ও বিধি বহির্ভূত বলে আখ্যা দিয়েছে। মোদি সরকার বহু মানবাধিকার কর্মী ও শিক্ষকদেরকে বহু বছর ধরে কোনো অভিযোগ ছাড়াই কারাগারে আটকে রেখেছে। সম্প্রতি কিছু আদালত এইসব মানবাধিকার কর্মীদেরকে জামিন দেয়া বা তাদের মুক্তি দিতে শুরু করেছে। মোদির সমর্থকরা বলছে মোদি এবার 543 আসনের মধ্যে 400-রও বেশি আসন পাবেন। তবে কিছু বিশ্লেষক বলছেন এরকম অলীক প্রত্যাশা করা হবে বড় ধরনের বোকামি। মোদি সরকারের মধ্যে যে মরিয়া ভাব দেখা যাচ্ছে সেটা ক্রমেই আরও জোরালো হচ্ছে। মোদির নিজের রাজ্য গুজরাটের একটি আসনে বিজেপির প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে। সেখানকার কংগ্রেস প্রার্থীর কাগজপত্রে ত্রুটির অজুহাত দেখিয়ে এই কাজ করা হয়েছে। এই ধরনের ঘটনা থেকে বোঝা যায় বিজেপির মধ্যে উদ্বেগ বেড়ে গেছে। তাদের পরিকল্পনা মতো সবকিছু ঘটবে না বলে একটা শঙ্কা তাদের মধ্যে জন্মেছে। আর সে কারণেই তারা এখন মুখোশ খুলে মাঠে নেমেছে, প্রকাশ্যে উস্কানিমূলক কথাবার্তা শুরু করেছে। পশ্চিমের অনেকে বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্র হিসেবে ভারতের প্রশংসা করে থাকে। সত্যি হলো বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ, যেখানে নিয়মিত নির্বাচনটুকু আয়োজন করা হচ্ছে। কিন্তু এর অর্থ এই নয় সেখানে যথাযথভাবে গণতন্ত্রের চর্চা হচ্ছে। পশ্চিমা ব্যাংকার এবং তথ্য প্রযুক্তির কর্তা ব্যক্তিরা নিজেদের ব্যবসায়িক স্বার্থে ভারতের তোষামত চালিয়ে যাচ্ছে। এই অবস্থায় মার্কিন পররাষ্ট্র দপ্তর যে সামান্য মৃদু সমালোচনা করছে তা কারোরই নজরে পড়বে না। এক ফরাসি সাংবাদিকের ভারতীয় পরিচয় কেড়ে নেওয়া হয়েছে, তা কারো নজরে পড়ছে না। এই নারী সাংবাদিক এক ভারতীয়কে বিয়ে করেছেন। অন্যদিকে অস্ট্রেলিয়ান সাংবাদিক অবনী দিয়াসকে বলা হয়েছে
তার ভিসা আর নবায়ন করা হবে না। ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ একাডেমিক নিতাশা কৌলকে তো ভারতে ভিসাই দেওয়া হয়নি। মোদি হয়তো ভারতের নির্বাচনে আবার জিততেও পারেন, কিন্তু ভারত সেখানে নিশ্চিতভাবেই হেরে যাবে। আজ এখানেই শেষ করছে। সমরাষ্ট্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিপিওস ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।